হ্যালো, এইচএসসি 2025-এর পোলাপান, তোমাদের আজকে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা শেষ হয়েছে। তো এই ক্লাসে আমি তোমাদের যে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষাটা শেষ হয়েছে, সেটার সিলেট বোর্ডের সলিউশনটার সিকিউ সলিউশনটা দেওয়ার চেষ্টা করবো। সিলেট বোর্ডের অলরেডি এমসিকিউ সলিউশনটা আমার গ্রুপে আমি আপলোড করে দিছি, চাইলে তোমরা মিলিয়ে দেখতে পারো। তো সলিউশন দেওয়াটা এখন বোকামি, তবুও নিজের একটু সিওরিটি বা নিজের একটু ডিপ্রেশন বা নিজের একটু থিঙ্কিং এইগুলোর সাথে জাস্ট ম্যাচ আপ করানোর জন্য এই সলিউশনটা দেওয়া আর কি। তো চলুন আমরা সিকিউ সলিউশনটা দেখে নিই। এইচএসসি 2025-এ আসা ফিজিক্স ফার্স্ট পেপারের সিলেট বোর্ডের ম্যাথ। চলুন আমরা শুরু করি। তো প্রথমেই আমরা মানে লেসন ওয়াইজ আমি যাব। ফার্স্ট অফ অল ভেক্টর, দেন আমাদের নিউটনের বলবিদ্যা, দেন কাজ ক্ষমতা শক্তি আর কি। যদিও আমাদের ভেক্টরটা সিলেট বোর্ডে আসছে 6 নং প্রশ্নে, আজকের 6 নং প্রশ্নে ভেক্টরটা ছিল। প্রশ্নটা খুবই ইজি ছিল এবং সিলেট বোর্ডে যে প্রশ্নগুলো দেখছিলাম, যে আইসিটি যেরকম তোমাদের জন্য একটু হার্ড বা ডিফিকাল্ট করছে, ফিজিক্স প্রশ্নটা একবারে দুধবাত করছে। তোমরা ইজিলি যারা একটু পড়াশোনা করছো, খুব বেশি না, যারা একটু পড়াশোনা করছো তারাও কিন্তু এই 50-র মধ্যে 45 এইরকম আশা রাখতে পারো, যারা একটু পড়াশোনা করছো, জাস্ট একটু। যদি কোকোটা তোমরা বাজিমাত করতে পারো এই ম্যাথে গগতে, তোমরা যে 50+, সরি 45 এইরকম আশা রাখতে পারো। আর যদি ভাবো এরপরেও যদি সহজ চাও, তাইলে আর কি বলবো, এর থেকে সহজ হইতে পারে না কোনো প্রশ্ন। তো চলো আমরা প্রথম প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্নে বলছে কি, দেখো তিনটি ভেক্টর যথাক্রমে এ দেয়া আছে, ভি দেয়া আছে এবং ভি দেয়া আছে। এখন গ নং প্রশ্নে আমাদের এ এবং বি এর কাজ লাগবে না, আমাদের ভিটা লাগবে। তো ভিটা আমি এখানে লিখে দিই। তো ভিটা দেয়া আছে আমাদের যে 3 x y z² আই, দেন দেয়া আছে আমাদের প্লাস দিয়ে দেওয়া আছে 2 x y² জে, দেন আমাদের মাইনাস দিয়ে দেওয়া আছে x³ y² x³ y² জেড কে। ফাইন। তো এইটা আমাদের দেয়া আছে। এখন কি বলছে আমাদের, যে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান বিন্দুতে আমাদের আমরা কি নির্ণয় করবো, ওয়ান বিন্দুতে আমাদের বলছে কি, যে ভি এর কি নির্ণয় করবো, ডাইভারজেন্স নির্ণয় করবো। সো ভাই, এই প্রশ্ন আমরা পারবো না সবাই, এই প্রশ্ন তো সবার পারার কথা। তো ডাইভারজেন্স তার মানে এটা কোথা থেকে দিছে, যে ভেক্টর ক্যালকুলাস থেকে দিছে, মানে প্রশ্নটা ভেক্টর ক্যালকুলাসের না। তো ডাইভারজেন্স মানে কি, ডাইভারজেন্স মানে হলো ভেক্টর অপারেটরের সাথে যে ভেক্টরটা দেয়া আছে, যে ভেক্টর ক্ষেত্রটা দেয়া আছে তার ডট গুণন করা। এম আই রাইট? যদি আমি ভুল না করি, তার মানে তোমাকে বলছে অ্যাকচুয়ালি তুমি কি নির্ণয় করবা, তোমাকে বলছে অ্যাকচুয়ালি যে ভেক্টর অপারেটর, যে আমরা ডেল ধরি, নাবলা ধরি, নাবলার সাথে ভি, এইটা করার জন্য। তো এই নাবলা সমান আমরা কি জানি, এই নাবলার যে কাহিনীটা আছে, ভেক্টর অপারেটর যেটা আছে, এটাকে আমরা লিখতে পারি ডেল ডেল এক্স আই, দেন প্লাস দিয়ে ডেল ডেল ওয়াই জে, দেন প্লাস দিয়ে ডেল ডেল জেড কে। এটাই তো আমাদের ভেক্টর পার্টের নাবলা। ওকে, তাহলে আমাদের নাবলা বসিয়ে দিলাম। আর আমাদের ভি তো দেয়া আছে, ভি কত দেয়া আছে, যে টু এক্স ওয়াই স্কোয়ার আই, দেন প্লাস দিয়ে কি দেওয়া আছে, প্লাস দিয়ে দেয়া আছে আমাদের, সরি, ফার্স্ট অফ অল আমাদের যেটা দেয়া আছে এখানে টু ছিল না, এটা ছিল থ্রি। তো এটা ছিল আমাদের কি, 3 x y z² যে 3 x y z² দেন আমাদের প্লাস দিয়ে দেওয়া ছিল 2 x y² দেন মাইনাস দিয়ে দেওয়া ছিল আমাদের x³ y² জেড কে। সো দেখো, দুইটা ভেক্টরের ডট গুণনের কনসেপ্টে আমরা জানি কি, যে সমজাতীয় যেগুলো আছে, অর্থাৎ আই এর সাথে আই এর গুণ হয়, জে এর সাথে জে এর গুণ হয়, কে এর সাথে কে এর গুণ হয়, তাহলে ইজিলি তুমি এখানে গুণ করে ফেলো। এখানে যদি ক্রস প্রোডাকশন দিত তাইলেও তো একটু সময় দিত, বাট এখানে যেহেতু তোমাদের ডট প্রোডাকশন দিছে, এখানে তো মানে ইনিমিনি চিনিতেই হয়ে যাওয়ার কথা আর কি। তো চলুন আমরা এটা করি। তাইলে ডেল ডেল রাখলাম, এইখানে হবে x 3 x y z² দেন প্লাস দিয়ে রাখলাম ডেল ডেল ওয়াই, দেন এইখানে হবে 2 x y² দেন আমরা মাইনাস দিয়ে দিলাম ডেল ডেল জেড, দেন হবে x³ y² জেড। আর যে চিহ্নগুলো আছে এইগুলো তো চলেই যায়, ঠিক আছে না? দেন আমরা এখন যদি বসিয়ে দিই, এইটা ওয়ান কাইন্ডস অফ পার্শিয়াল অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনের মতো কাজ করে। এই ডেলটা, এই ডেলটা আমরা সকলেই জানি যে এই যে ডেলটা এখানে আছে, এটা পার্শিয়াল মানে ডিফারেন্সিয়েশনের মতো কাজ করে, অর্থাৎ জাস্ট এক্স বাদে বাকি সবগুলোকে কনস্ট্যান্ট ধরে কাজ করে এইগুলা। তো এখন আমাদের আনসারটা কি হবে, এইটার আনসারটা হবে ধরো
এখানে এক্স বাদে তো বাকি সবগুলাই ধ্রুবক, তার মানে এটার আনসারটা হবে 3 y z স্কোয়ার, দেন প্লাস দিয়ে এখানে ওয়াই বাদে বাকি সবগুলা ধ্রুবক, মানে 2 এক্সটা বাইরে আসবে, এবং ওয়াই স্কোয়ারের অন্তরজ কত জানেন আমরা 2y, তার মানে আলটিমেটলি এটাকে লেখা যায় 4xy, দেন মাইনাস দিলাম, এখানে জেড বাদে তো বাকি সবগুলাই কনস্ট্যান্ট, তার মানে এটা আসলে x³ y² ফাইন। তাহলে তুমি কি বের করে ফেলছো, যে কোনো পয়েন্টের জন্য তুমি ডাইভারজেন্স বের করে ফেলছো। এখন তোমাকে প্রশ্নে কি বলছিল, হ্যাঁ প্রশ্নে আমাদের বলছিল কি 1 - 1 এবং 1 বিন্দুতে তুমি ডাইভারজেন্স বের করো, ফাইন। এখন এক্স এর মান 1, ওয়াই এর মান -1 এবং জেড এর মান 1 বসিয়ে দিই, তাহলে আমাদের সলিউশনটা হয়ে যাবে আর কি। তাহলে এক্স এর মান যদি আমরা 1 বসাইবো, দেখো 1 - 1 এবং 1 এই বিন্দুতেই তো আমাদের ডাইভারজেন্স বের করেছিল। তো আমরা ভেক্টর যদি একটু পড়ে থাকি, তাহলেই আমরা জানতে পারি যে ভেক্টরের প্রথমটাকে ধরা হয় এক্স, দ্বিতীয়টাকে ধরা হয় আমাদের ওয়াই, এবং তৃতীয়টাকে ধরা হয় জেড। তাহলে এখানে বসিয়ে দাও 3 - y, দেন হইলো আমাদের 1 স্কোয়ার, দেন 4 1 - 1, দেন 1 কিউব, দেন -1 স্কোয়ার। তার মানে এইটা আসবে আলটিমেটলি -3, এইটা আসবে -4, দেন এইটা আসবে আমাদের -1, তার মানে আনসারটা হবে -8। শেষ। তাইলে আমাদের এই যে ভেক্টরের যে আজকে যে আসছিল আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের 6 নং ম্যাথের আনসার হবে -8। তাহলে শেষ আমাদের এটার আনসার। দেন আমাদের পরের ম্যাথটা যখন আমি দেখি, আমি একটু মানে ফার্স্ট অফ অল যখন পড়ি আমি কই, কি প্রশ্ন দিল রে ভাই। বাট প্রশ্নটা পড়ার পর আমি মানে হাসবো না কানবো আমি কিছু বুঝতে পারছি না, জানি না তোমরা প্রশ্নে ধরতে পারছো কিনা। তো প্রশ্নটা আমরা একটু পড়ার ট্রাই করি। তো হোপফুলি আমাদের এইগুলা তোলা শেষ, তো আমি এইগুলো মুছে ফেলি। মুছে ফেলে আমরা যে আমাদের প্রশ্নটা, এই প্রশ্নটা তোমরা যারা হয়তোবা পরীক্ষার হলে অনেকেই এটার কনসেপ্ট বুঝতে পারো নাই, তো তোমাদের একটু সমস্যা হইতে পারে। দেখো এখন আমি প্রশ্নটা একটু বুঝিয়ে দেই, তাহলে তোমরা ধরতে পারো। বলছে কি দেখো, কোনো বৃত্তের ব্যাস নির্দেশ করলে বি ওই বৃত্তের পরিধির উপর অঙ্কিত স্পর্শক নির্দেশ করবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো তার জন্য আমরা একটু ক্লাস 9 10 ফ্ল্যাশব্যাকের বৃত্তের কনসেপ্টে চলে যাই। ধরো আমরা একটা ডায়াগ্রাম আঁকলাম, আমি বৃত্ত, ওকে। তাহলে এই বৃত্তের ব্যাস আমি ধরে নিলাম এই যে ব্যাসটা, ঠিক আছে। আর এইখানে আমি কেন্দ্রটা দিয়ে দিই, কেন্দ্রটা বসিয়ে দিই, কেন্দ্র বসিয়ে দিলাম। তাহলে এই যে ব্যাস ধরো পি এবং কিউ, এই পি কিউটাকে ডিনোটেড করছে এ দ্বারা, এ দ্বারা। তাইলে তোমাকে বলছে কি ওই বৃত্তের পরিধির উপর অঙ্কিত স্পর্শক বি হবে কি না, ওকে। অর্থাৎ বিটা এই পি বিন্দু দিয়ে যাবে কি না, বা কিউ বিন্দু দিয়ে যাইবে কিনা। পি এবং কিউ তো পরিধির ওপরেই একটা অঙ্কিত বিন্দু, তাহলে স্পর্শক ধরলাম আমাদের বিটা এইভাবে হবে কোনো একটা কিছু, ঠিক আছে। তো এই রেখাটাকেই বলছে বি হবে কি না। যদি, তার মানে এখন কনসেপ্টটা কি দাঁড়ালো, তার মানে কনসেপ্টটা দাঁড়াইলো আমাদের লম্ব যদি ভি হয়, তাহলে আমরা বলতে পারি যে বিটা পরিধির উপর অঙ্কিত স্পর্শক হবে। তার মানে এবং বি পরস্পর লম্ব কিনা এটাই জাজমেন্ট করার জন্য বলছে। তাহলে আমি ভেক্টর কি দেয়া আছে আমি লিখে রাখছি, বি ভেক্টর কি দেয়া আছে এটাও আমি লিখে রাখছি। তাহলে প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। এখন দেখো দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, তাহলে তাদের ডট গুণফল কি শূন্য হবে। তার মানে তুমি এবং বি এর দুটা ডট প্রোডাকশন করো, করে যদি রেজাল্ট শূন্য পাও, তাহলে তুমি বলতে পারবা এবং বি পরস্পর লম্ব। এবং এবং বি যদি পরস্পর লম্ব হয়, তাহলে একে তুমি যদি বি মানে কোনো একটা বৃত্তের ব্যাস ধরো, তাহলে ভি ওই বৃত্তের পরিধির উপর অঙ্কিত স্পর্শক নির্দেশ করবে। শেষ। তাহলে আমরা দেখি ডট ভি আগে ফাইন্ড আউট করি। তাহলে ডট ভি, তাহলে সমান আমাদের কত দেওয়া ছিল, 9j, 9i+j -6k। দেন আমাদের ভি সমান কি দেওয়া ছিল, বি সমান দেওয়া ছিল আমাদের 4i - 6j, দেন আমাদের দেওয়া ছিল কত 5k। শেষ। তাহলে আমাদের ডট ভি শেষ। এখন আমরা যদি করি 36, দেন হইলো -6, দেন হইলো -30, তার মানে আলটিমেটলি রেজাল্ট আসে কত 0। তার মানে দুইটা ভেক্টরের এখানে এবং বি দুইটা ভেক্টরের ডট প্রোডাকশন 0, তার মানে কি ভেক্টর দুইটা লম্ব, আর ভেক্টর দুইটা লম্ব হইলে আমরা জানি কি ব্যাস এবং তার পরিধির উপর যে স্পর্শক আছে তা পরস্পর লম্ব হয়। এটা আমরা ক্লাস 9 10 বৃত্তের উপপাদ্যে শিখে আসছিলাম। তার মানে যেহেতু এখানে লম্ব হয়েছে, তার মানে আমরা বলতে পারি কোনো বৃত্তের ব্যাস নির্দেশ করলে বি ওই বৃত্তের পরিধির উপর অঙ্কিত স্পর্শক নির্দেশ করবে, গাণিতিকভাবে প্রমাণিত বা গাণিতিকভাবে দেখানো হলো। শেষ। তাইলে এইটা ছিল আমাদের কি এসএসসি, সরি এইচএসসি 2025-এ সিলেট বোর্ডে আসে ভেক্টর পার্টের সমাধান। চলো এখন আমরা নিউটনের বলবিদ্যাটা দেখি। তো নিউটনের বলবিদ্যাতে কি বলছে আমরা একটু প্রপার অ্যানালাইসিস করি, প্লাস দেখার ট্রাই করি। ওকে। তো আমাদের নিউটনের বলবিদ্যাটা আসছিল যে তোমার সিলেট বোর্ড 2025-এর 7 নং প্রশ্ন। সেখানে কি বলছে দেখো, সেখানে বলছে কি 60 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, 60 কিলোমিটার পার আওয়ার বেগে গতিবেগ সম্পন্ন একটি ট্রেন 656 মিটার ব্যাসের রেল লাইনের বাঁক নেওয়ার সময় বগিসহ উল্টে যায়।
আচ্ছা, ওই স্থানের রেল লাইনের দুইটি পাতের মধ্যে দূরত্ব 1 মিটার এবং ভেতরের পাত অপেক্ষা বাইরের পাত 7 সেন্টিমিটার উঁচু ছিল। ফাইন। এখন প্রশ্ন, প্রশ্ন কি বলছে, ওই স্থানের ব্যাংকিং কোণ কত? খুব ইজি একটা প্রশ্ন করছে, ব্যাংকিং কোণ কত। এখন দেখো, ব্যাংকিং কোণে আমরা দুইটা ফর্মুলা জানি। একটা ফর্মুলা কি, টেন থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি, বা ভি স্কোয়ার বাই জি আর, একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা কি, সাইন থিটা সমান হইলো আমরা জানি কি এইচ বাই এল। সাইন থিটা সমান আমরা জানি কি এইচ বাই এল। ক্লিয়ার? এখন তাইলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? এখানে তো ভি দেওয়া আছে, এইখানে ভি দেওয়া আছে না, এই যে 60 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ভি দেওয়া আছে, দেন ব্যাসার্ধ দেওয়া আছে, আর দেওয়া আছে, জি তো আমরা জানি। আমরা এইটা ইউজ করব, আমরা প্রথমটা ইউজ করব নাকি দ্বিতীয়টা ইউজ করব? আনসার হলো আমরা দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করবো, প্রথমটা ইউজ করতে পারবো না। কি জন্য পারবো না দেখো, প্রথমটাতে বলছে এত বেগে যখন গতিশীল হয়েছে তখন বগিটা উল্টে গেছে, তার মানে এটা সর্বোচ্চ বেগ দেয় নাই, এই বেগে দুর্ঘটনা করছে। আর ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা জানি ব্যাংকিং এর উদ্দেশ্য কি, যে দুর্ঘটনা না ঘটার জন্য। তার মানে বাকি সব ডাটা এখানে দেওয়া আছে, যে এই যে এইচও দেওয়া আছে, এলও দেওয়া আছে। দেখো, ভেতরের পাত অপেক্ষা বাইরের পাত 7 সেন্টিমিটার উঁচু, তার মানে আমাদের এইচ এর মান, আমাদের এইচ এর মানটা হইলো, আমাদের গয়ের এইচ এর মান কত আসে, গয়ের এইচ এর মান হইলো আমাদের 7 সেন্টিমিটার। এটাকে চাইলে তুমি মিটার নিতে পারো। আর এল এর মান বলছে কি, ওই পাতের মধ্যবর্তী দূরত্ব এল দেওয়া আছে আমাদের 1 মিটার, তাইলে আমি এটাকে নিয়ে নেই 100 সেন্টিমিটার। শেষ। তাইলে এখন আমরা সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান আমরা জানি কি এইচ বাই এল, তাহলে এইচ এর মান আমাদের 7 এবং এল এর মান হইলো আমাদের 100। তার মানে এটা আসে 0.07। তাহলে থিটা সমান আমাদের কত আসবে, সাইন ইনভার্স আমার 0.07। তাহলে এখন আমরা সাইন ইনভার্স 0.07 যদি করি, তাহলে কিন্তু আমাদের 07 যদি করি, তাহলে আমাদের ব্যাংকিং কোণটা চলে আসবে, এবং এই ব্যাংকিং কোণের মানটা আসে, যে আমাদের কত মান আসে, যে 4.014 ডিগ্রি, 4.01 ডিগ্রি। তার মানে এইটাই ছিল আমাদের যে সিলেট বোর্ডের 7 নং প্রশ্নের গয়ের সলিউশন আর কি। এখন চলো আমরা ঘ নং সলিউশনটা দেখি। উপরে এই সলিউশনগুলো এত আহামরি কঠিন ছিল না, বা প্রশ্ন এত ডিফিকাল্ট ছিল না। দেখে যারা এইচএসসি 26 আছে তারা হয়তো বা সিলেটের, তারা হয়তো বা আফসোস করছে কি প্রশ্ন দিল আমাদের সিনিয়রদের। তো আমরা সময়কে এই ধরনের প্রশ্ন দিবে, আচ্ছা এই আফসোস থাকাটাই স্বাভাবিক। তো চলো আমরা ঘ প্রশ্নটা দেখি। আমাদের উদ্দীপকে উল্লেখিত দুর্ঘটনাটার কারণ কি? তো দেখো, আমাদের ট্রেনটা বাঘের মধ্যে আসছিল কত, 60 কিলোমিটার পার আওয়ার বেগে। 60 কিলোমিটার পার আওয়ার বেগে, তো এটাকে আমরা আগে মিটার পার সেকেন্ডে নিয়ে নিই, নিয়ে দেখি আমরা। তাহলে 60 কিলোমিটার পার আওয়ার বেগ থেকে আমরা মিটার পার সেকেন্ডে কিভাবে যাই, যে ভ্যালুটা আছে এটাকে 3.6 দ্বারা ভাগ করে দিই, তাহলে তো আমরা চলে যেতে পারবো। তাহলে 60 ভাগ হলো 3.6, তাহলে এটা আসবে কত, আমাদের 16.67 মিটার ইনভার্স 1। ওকে ফাইন, তাহলে আমরা কিলোমিটার পার থেকে আমাদের প্রথম কাজ মিটার পার সেকেন্ডে চলে গেছে। এখন কোনো একটা বাঁকের মধ্যে দুর্ঘটনা কি জন্য করে, এইখানে দুর্ঘটনা ঘটার কারণ হলো একটা বাঁক, বা ব্যাংকিং যে আমরা করি, ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা যে এই যে টেন থিটা ইজ ইকুয়াল, আমরা কি করি, ভি স্কোয়ার বাই আর জি, যে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি। এই ফর্মুলাটা কি, ওই বাঁকের সর্বোচ্চ বেগ, ওই বাঁকে কোনো একটা গাড়ি সর্বোচ্চ এত বেগে যেতে পারবে, তার বেশি যদি বেগ হয় তাহলে দুর্ঘটনা ঘটবে, তার যদি কম বেগ হয় তাহলে দুর্ঘটনা ঘটবে না, মানে স্মুথলি যাইতে পারবে আর কি। তাহলে আমরা দেখি এখন যে ওই বাঁকের জন্য সর্বোচ্চ বেগ কতটুকু ছিল, আর গাড়িটাকে সর্বোচ্চ বেগটা অতিক্রম করছে কিনা এটাই আমরা ফাইন্ড আউট করি। যদি সর্বোচ্চ বেগের সীমাটা অতিক্রম করে, এর জন্য দুর্ঘটনা ঘটছে, এটাই আমরা শেষের লজিকটা দিয়ে দিব। আর যদি না থাকে তাহলে এনাদার কোনো লজিক আমরা দাঁড় করাইব, আগে আমরা সর্বোচ্চ বেগটা বের করি। তাহলে অলরেডি আমরা ব্যাংকিং কোণটা ফাইন্ড আউট করে ফেলছি। ব্যাংকিং কোণ কত ছিল আমাদের, থিটা সমান ছিল 4.014 ডিগ্রি। ওকে, তাহলে টেন থিটা সমান আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই আর জি। এখন দেখো এখানে কি দেওয়া আছে, বাঁকের ব্যাস দেওয়া আছে, ব্যাস কত দেওয়া আছে আমাদের, এইখানে দেওয়া আছে ডি সমান দেওয়া আছে 656 মিটার, এটা ব্যাস দেওয়া আছে প্রশ্নের মধ্যে। তাহলে ব্যাসার্ধ কত হবে, তার অর্ধেক হবে। তাহলে ব্যাসার্ধটা কত হয় আমরা ফাইন্ড আউট করে পারি, ইন্টু পয়েন্ট, অর্থাৎ ব্যাসার্ধটা দেওয়া আছে আমাদের 28 মিটার, পাকের ব্যাসার্ধ দেওয়া আছে তো। তাহলে আমরা ভিটা বের করে ফেলবো এখন, ইনিমিনি চিনিতে আমাদের হয়ে যাবে। তাহলে ভি সমান আমরা লিখতে পারি রোট ওভার জি আর টেন থিটা, জি আর টেন থিটা। তাহলে জির ভ্যালু কত আমাদের 9.8, তারপরে আর এর ভ্যালু কত 328, আর থিটার ভ্যালু হইলো 4.014। এটা আমরা গতে আমরা বের করে ফেলছি। তাহলে এখন আমরা করি রোট ওভার, রুট ওভার 328, 9.8, টেন, 4.014। তাহলে এইটা করলে আমাদের রেজাল্টটা আসে যে 15.02 ms ইনভার্স 1। অর্থাৎ ওই যে রাস্তাটা দেওয়া আছে, রাস্তার যে মোড়টা দেওয়া আছে, ওই মোড়ের মধ্যে গাড়ি সর্বোচ্চ এত বেগে চলাচল করা গাড়ির জন্য নিরাপদ। কিন্তু গাড়ি কত বেগে চলছে, গাড়ি চলছে হইলো আমাদের 16.67 ms ইনভার্স 1 বেগে। অর্থাৎ সর্বোচ্চ বেগের সীমা থেকে গাড়ি অতিরিক্ত বেগে চলছে, এই কারণে রাস্তার দুর্ঘটনা ঘটছে। তার মানে তুমি শেষে দিয়ে দিবা যে এখানে উদ্দীপকে উল্লিখিত ট্রেনটি দুর্ঘটনায় পড়ার কারণ কি, দুর্ঘটনা পড়ার কারণ হলো রাস্তার সর্বোচ্চ বেগ থেকে, অর্থাৎ ওই মোড়ের সর্বোচ্চ বেগ থেকে গাড়ির বেগ বেশি ছিল, এই জন্যই গাড়িটা দুর্ঘটনায় পড়ছে।
দ্যাটস ইট। এইটা হলো আমাদের নিউটনের বলবিদ্যার যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমের সলিউশন। আদৌকে এই প্রবলেমটা খুব বেশি জটিল ছিল? তাহলে এইখানেই তো আমরা হাতে গোনা 10 10 20, যদি আমরা কটা ক কি ছিল, ঘাত বল কাকে বলে, তারপরে ক্রিকেট খেলোয়াড় বল ধরার সময় হাত পিছনে নেই কেন, এইগুলা তো ইজি। ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে, অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর, এইগুলা জাস্ট ইজি কক ভাই, এগুলা ইজি কক। সো এইগুলা পারি না বললে তো হবে না। এখন চলো আমরা দেখি কাজ ক্ষমতা শক্তি থেকে কি দিছে। তো কাজ ক্ষমতা শক্তি থেকে দিছে আমাদের যে পেন্ডুলামের যে সরল দোলক আর কি, এইটাও একটা খুবই কমন একটা ম্যাথ দিছে। খুব বেশি যে মানে হার্ড ম্যাথ এমনটা না। এইটাও আমাদের টপিক্স, পড়ার টপিক্স। এটা মেবি দিনাজপুর 17-তে আসছে, যশোর 12 22 23-এ এইরকম প্রশ্নগুলোই ছিল। সো এই প্রশ্নটা আমাদের সবার পারা উচিত ছিল, বা আমি মনে করি যে যারা পরীক্ষা দিচ্ছে এই প্রশ্নটা পারছো। তো কাজ ক্ষমতা শক্তি এইটা আসছে আমাদের যে সিলেট বোর্ড 3-ই আসছিল আর কি, এই যে 2022-এর 3 নং প্রশ্ন আসছিল। তো সরি, 25-এর 3 নং প্রশ্ন আসছে, 22 22 বলতে বলতে 22-ই চলে আসে। আচ্ছা, তো প্রশ্নের সলিউশনটা দেখি। বলছে কি এ বিন্দুতে ববের বিভব শক্তি নির্ণয় করো। এ বিন্দু কই, এই যে বিন্দু। কি কি দেয়া আছে দেখি। 30 গ্রাম ববের একটি 30 গ্রাম ভরের একটি বব সুতার সাহায্যে ঝুলানো আছে, যেখানে ওসি দেয়া আছে। ওসি বলতে কি, এই যে এতটুকু ওসি, বা ওবি বা ও এ, তুমি এটা সেমই বলতে পারো, ওসি বা ওবি বা ও এ সেম বলতে পারো, কারণ এগুলো সুতার দৈর্ঘ্য। তো এগুলো সুতার দৈর্ঘ্যটা কত দেয়া আছে আমাদের, 1 মিটার দেওয়া আছে। এটা আমরা যে সিম্পল আণবিক বা সরল দৈর্ঘ্যের যে কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে ইজিলি আমরা বলতে পারি, যদিও অসি দেওয়া আছে, বাট বাকি দুটো আমরা সেম বলতে পারি। আচ্ছা, তারপর কি বলা দেওয়া আছে, এএম। এএম দেওয়া আছে কত আমাদের, যে 30 সেন্টিমিটার। এএম কতটুকু ভাইয়া, এই যে এম, এই যে সর্বোচ্চ বিস্তার দেওয়া আছে আমাদের, এই যে এতটুকু দেওয়া আছে আমাদের কত, 30 সেন্টিমিটার। তার মানে সর্বোচ্চ বিস্তার দেওয়া আছে। আরে ভাই, এটা তো জোস, এই ম্যাথটা ইজিলি পাওয়ার কথা। 30 সেন্টিমিটার, বা এটাকে তুমি মিটার নিয়ে যাও, 0.3 মিটার। ফাইন। দেন দেওয়া আছে ভিএন সমান দেওয়া আছে 20 সেন্টিমিটার। এই যে ভিএন, এটাও তো জোস। তোমার বি বিন্দুরও তোমার বিস্তার দেওয়া আছে কতটুকু সরছে। তাইলে বিএন, এই যে বিএন সমান দেওয়া আছে আমাদের কত, যে বিএন সমান দেওয়া আছে আমাদের 20 সেন্টিমিটার। দ্যাটস ওয়াই 0.2 মিটার। সব কিছু দিয়ে দিচ্ছে ভাই। এখন তো পারার কথা ছিল। আচ্ছা, যাই হোক। এখন তাইলে বলছে কি বি বিন্দুতে, এ বিন্দুতে বিভব শক্তি কত। তার মানে তুমি এখানে এ বিন্দুতে বিভব শক্তি বের করার জন্য, তার মানে আমাদের এতটুকুর দৈর্ঘ্য দরকার, অর্থাৎ এমসি এর দৈর্ঘ্য দরকার। তাহলে এমসি আমরা ইজিলি বের করতে পারবো। কিভাবে আমরা এমসি বের করতে পারবো, দেখো তুমি ওসি জানো, এম আই রাইট? ওসি জানো। ওসি থেকে যদি তুমি ও এমটা বাদ দিয়ে দাও, মানে এই অংশটুকু বাদ দিয়ে দিই, তাইলেই তো আমরা কি পেয়ে যাব, এমসি পেয়ে যাব। এমসি পাইলেই তো আমাদের হাইট চলে আসছে, বিভব শক্তির জন্য যে হাইটটা দরকার হয়, এই হাইটটা আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এটা গ্রাউন্ড ফ্লোর, আমরা জানি যে সাম্যাবস্থানটাকে আমরা গ্রাউন্ড ধরি, তো গ্রাউন্ড থেকে কতটুকু উচ্চতা, এম পর্যন্ত উচ্চতা, তার মানে কি সিএম। তো সিএমটাই আমরা পেয়ে যাব। তাইলে এখন আমার উদ্দেশ্য হইলো যে আমাদের ও এমটা বের করা। ও এম তো ডিরেক্ট দেয়া নেই, তার মানে ও এমটা বের করা। তাহলে ও এম আমরা ইজিলি বের করতে পারি ভাই। ও এম বের করা কি খুব বেশি প্যারা, আমি ড্র করি এখানে, আবার আমি রিড্র করছি তোমাদের সুবিধার জন্য। এইভাবে ছিল। তো এইটা ছিল জাস্ট, দেন ওকে, ফাইন। এইখানেই তো আমাদের এটাকে ধরে নিলাম আমরা, এইটা এ ছিল। ফাইন, এইটা হইলো আমাদের ও ছিল, আর এইটা ছিল আমাদের এ, আর এইটা ছিল আমাদের এ, আর এইটা হইলো আমাদের সি। সি। ওকে, ফাইন, আমরা এমসি বের করবো। তো দেওয়া আছে কি, এম দেওয়া আছে কত আমাদের 0.3, আর আমাদের ও এ কত দেওয়া আছে, ও এ দেওয়া আছে আমাদের 1। এখন যদি আমি ত্রিভুজ, যে ত্রিভুজ ও এ এম আমরা কি জানি, সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা বলতে পারি কি, বলতে পারি যে ও এ স্কোয়ার ইজ ইকুয়াল, আমরা বলতে পারি কি এ এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার, ও এম স্কোয়ার। তাহলে আমাদের উদ্দেশ্য ও এম বের করবো, তাহলে ও এম সমান লিখতে পারি রুট ওভার ও এ স্কোয়ার মাইনাস এ এম স্কোয়ার। হোপফুলি আমরা এটা বোঝার কথা। তাহলে ও এর ভ্যালু কত আছে 1, মাইনাস যে 0.3 স্কোয়ার। তার মানে এটা আসবে কত, যে আমি যদি রুট করে করে ফেলি, তাহলে রুট ওভার 1 - 0.3 স্কোয়ার। তাহলে এটার রেজাল্ট আসবে 0.95, 0.95 মিটার। তার মানে ওএম পাইছো তুমি 0.95। বাট আমার উদ্দেশ্য কি ছিল, আমার উদ্দেশ্য তো ওএম ছিল না, আমার উদ্দেশ্য ছিল এতটুকু বের করা। তাইলে আমার এমসি সমান কত হবে, আমাদের ওসি মাইনাস হইলো ওএম। তাহলে ওসির ভ্যালু কত, 1 - 0.95, অর্থাৎ 0.05 মিটার। ফাইন। তাহলে আমরা হাইট পেয়ে গেছি। এখন তোমাকে বলছি বিভব শক্তি বের করার জন্য, আর ববের ভর দেওয়া আছে কিন্তু 30 গ্রাম। তার মানে বিভব শক্তি, অর্থাৎ এ বিন্দুতে বিভব শক্তি, এ বিন্দুতে বিভব শক্তি, বিভব শক্তি তুমি লিখতে পারো ইপিএ লিখে ফেলি।
আমাদের সুবিধার জন্য mg mc বা এইচও লিখতে পারতো, সমস্যা নেই। তাহলে এম এর মান দেওয়া আছে, কত গ্রাম দেওয়া আছে, এখানে এম দেওয়া ছিল আমাদের 30 গ্রাম। তাহলে গ্রামকে আমরা কেজিতে নিয়ে নেই, কেজিতে নিলে এইটা পাবো 0.03 কেজি, 0.03 কেজি। তাইলে 0.03 ইন্টু 9.8 ইন্টু 0.05, তাইলেই তো আনসারটা চলে আসে, যে 0.03 ইন্টু 9.8 ইন্টু 0.05। তাহলে আনসারটা আমাদের কত আসে? 0.0147 জুল। শেষ। এটাই ছিল আমাদের যে 3 নং প্রশ্নে, আজকে 3 নং প্রশ্নে আসা আমাদের ঘয়ের সলিউশন। এখন দেখি আমরা ঘয়ের সলিউশন কি হবে। আচ্ছা, বলছে কি বি বিন্দুতে গতিশক্তি সি বিন্দুতে গতিশক্তির অর্ধেক হবে কি না। এইটা ছিল আমাদের বি বিন্দু আর এটা ছিল আমাদের সি বিন্দু। তাহলে বি বিন্দুর গতিশক্তি এবং সি বিন্দুর গতিশক্তি অর্ধেক হবে কিনা এটা আমাদের ফাইন্ড আউট করার জন্য। তার মানে এইগুলো আমি মুছে ফেলি, এগুলো আমি মুছে ফেললাম। এখন আমরা প্রবলেম স্টেটমেন্টে যাই। ওকে ফাইন। তাহলে বি বিন্দুতে ববের গতিশক্তি সি বিন্দুর ববের গতিশক্তির অর্ধেক হবে কি না ব্যাখ্যা করো। আচ্ছা ফাইন। তো আমরা জানি এ বিন্দু হইল সর্বোচ্চ বিন্দু, এ বিন্দু কি আমাদের সর্বোচ্চ বিন্দু, রাইট? তাহলে সর্বোচ্চ বিন্দুতে আমরা কি জানি, এইখানে আমাদের গতিশক্তিটা শূন্য আর বিভব শক্তিটাই হইলো সর্বোচ্চ শক্তির সমান। এটা কত বের করছিলাম একটু দেখে নিই, যে 0.0147 জুল ছিল। এবং এইটা হলো আমাদের সাম্যাবস্থা। সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা জানি কি, যে ইপিটা শূন্য, ইপিটা শূন্য। এবং সাম্যাবস্থার ক্ষেত্রে হয় সর্বোচ্চ উচ্চতা ইপি এবং সাম্যাবস্থার ইকে সেম। তাহলে 0.017। আমি কিন্তু ইজিলি সি বিন্দুর গতিশক্তি আমি ফাইন্ড আউট করে ফেলতে পারি, বা সি বিন্দুর গতিশক্তি আমি বলে ফেলতে পারি। ফাইন। তাহলে সি বিন্দুর গতিশক্তি আমি চাইলে বের করেও দেখাইতে পারি, বা তুমি এইভাবে লিখতেও পারো, যে প্রবলেম স্টেটমেন্ট, যে আমরা জানি যে এ বিন্দু হলো সর্বোচ্চ বিন্দু, তার মানে সর্বোচ্চ বিন্দুতে গতি বিভব শক্তি, এবং সি বিন্দু হলো সাম্যাবস্থা বিন্দু, সাম্যাবস্থায় গতিশক্তি সমান। তার মানে সি বিন্দুর গতিশক্তি তুমি অলরেডি বের করে ফেলছো 0.0147 জুল। ওকে ফাইন। এখন আমাদের উদ্দেশ্য হইল বি বিন্দুর গতিশক্তি বের করা। তো বি বিন্দুর গতিশক্তি বের করার জন্য আমরা ইজিলি বের করতে পারি। ফার্স্ট অফ অল তুমি যে জিনিসটা করতে পারো, ফার্স্ট অফ অল তুমি যে জিনিসটা করতে পারো, তুমি, আমি এখানে ডায়াগ্রামটা আঁকি, ডায়াগ্রামটা একেই ব্যাখ্যাটা না হয়ে দেই। ওকে ফাইন। এইখানে ধরলাম আমরা ভি বিন্দু আছে, আর এইটা আমাদের দেওয়া ছিল। আচ্ছা, এইটা হলো আমাদের ভি বিন্দু আর এইটা হলো আমাদের সি বিন্দু। আমি যে জিনিসটা করতে পারি, আর বস্তুটা কোথা থেকে আসছে, এই যে আমাদের ববটা, আমাদের ববটা আসছিল এ বিন্দু থেকে। আচ্ছা, এইটা হলো আমাদের এ বিন্দু, এ বিন্দু। তাইলে তুমি এই যে ডিরেকশনটা, এতটুকু আমরা ফাইন্ড আউট করে ফেলছি। এতটুকু ছিল আমাদের কথা, যে 0.95 ছিল, এতটুকু আমাদের 0.95 ছিল। ফাইন। এখন চাইলে আমরা চাইলে কিন্তু এইটুকুও বের করতে পারি, এইটুকু আমরা বের করতে পারি। ওকে, এইটুকু আমরা এইটা কত ছিল, এইটাকে ডিনোটেড করছিল এম দ্বারা আর এটাকে ডিনোটেড করছিল এন দ্বারা। আমরা চাইলে, আর এটা তো ছিল ও, আমরা চাইলে ও এনও কিন্তু সেম ফর্মুলা বের করতে পারি, কারণ বিএন সমান 0.2 মিটার ছিল, আর ও বি সমান তো আমরা জানি কত, 1। আচ্ছা, তাইলে আমি আগে ও এনটা ফাইন্ড আউট করি। আমার কিন্তু এখন লাগবে গতিশক্তির জন্য আমাদের লাগবে এম এন। কি জন্য এম এন লাগবে একটু পরে আমি ব্যাখ্যা করে দিচ্ছি, সমস্যা নেই। তার মানে আমার এমএনটা লাগবে, তার মানে ফার্স্ট অফ অল আমি ওএনটা বের করি। তাহলে ওএনটা সেম আগে যে এরকম করছিলাম রুট ওভার, তাহলে ওএন সমান আমরা লিখতে পারি রুট ওভার যে ও বি স্কোয়ার মাইনাস হইল বিএন স্কোয়ার, মাইনাস হইল ভিএন স্কোয়ার। তাইলে রুট ওভার 1 - 0.2 স্কোয়ার। তাইলে এইটা করলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটাই হইলো আমাদের ওএন, √1 - 0.2 স্কোয়ার। তাইলে এইটা করলে আমাদের ভ্যালু আসে 0.97, 0.97 বা 98 বলতে পারো, 97 মিটার। তাইলে তুমি এইখানে আমরা এটা পাইছি কত, 0.97 মিটার। ফাইন। তাইলে এখন আমরা এই গ্যাপটুকু বের করি, এই গ্যাপটুকু কি জন্য এই গ্যাপটুকু লাগবে আমি বলি। বস্তুটা তো এই দিক থেকেই আসছে, সরল দৈর্ঘ্যটা এই দিক থেকে আসছে। তার মানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা তো গতিশক্তির ক্ষেত্রে আমাদের বেগ লাগবে, তো সো বেগটা আমরা এই যেমন ধরো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা লাইক দ্যাট, আমরা যদি যাই এই পাশে যদি আমরা দেখি, এই যে একটা পড়ন্ত বস্তু এখান থেকে একটা বস্তু এইদিকে পড়ছে, আমরা ধরো এই উচ্চতায় তুমি বের করবা তুমি,
বেগ বের করবা বা গতিশক্তি বের করবা। ধরো এইটা হলো আমাদের এ, এইটা হলো আমাদের বি, এইটা হলো সি। তুমি বি পয়েন্টটা তুমি কি বের করবা? তার বেগ বের করবা। তো বেগের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। এই যে এইখানে এইচ, এই এইচটা বলতে কি বস্তুটা কোন দিকে মুভমেন্ট করছে সেই দিকের দূরত্বটা বা সরণটা, এটা তার ভূমি থেকে সরণ না। তাহলে বস্তুটা এখান থেকে মুভমেন্ট করছে, তার মানে এই এইচ এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারতাম এ বিটা লিখতে পারতাম। এটা 9-10 কনসেপ্ট ভাই। তো সেম জিনিসটাই, বস্তুটা তো এ পয়েন্ট থেকে আসছে। সো এই জানি এখানেও আমাদের সেম জিনিসটা লাগবে, বেগটা লাগবে। সো বেগের ক্ষেত্রে সেম ফর্মুলাটাই আমরা অ্যাপ্লাই করবো। তাহলে বেগের ক্ষেত্রে আমাদের এইচটা লাগবে, তাহলে এই এইচ হিসাবে এখন কাজ করবে কে? এম এনটা কাজ করবে। ফুল এতটুকু বুঝতে পারছি। তাহলে এম এন সমান তাহলে কি হবে? এম এন সমান আমরা এখানে যে জিনিসটা লিখতে পারি সেটা হলো ও এন মাইনাস ও এম। তাহলে ও এন পাইছি কত? 0.97, আর ও এম পাইছি কত? 0.95। তাহলে 0.97 থেকে 0.95 বিয়োগ করে ফেলো। 0.97 মাইনাস 0.95, তাহলে বিয়োগ করলে আসে আমাদের কত? 0.02 মিটার। শেষ। এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এ বিন্দুতে তো বস্তুটা সাম্যাবস্থা ছিল, সরি সর্বোচ্চ বিস্তার ছিল, সর্বোচ্চ বিস্তারে আদিবেগ জিরো হয়, মানে লাইক দ্যাট পড়ন্ত বস্তুর কনসেপ্ট ভাই। তাহলে এখানে যদি আমরা ভিটা বের করতে চাই, তাহলে রুট ওভার টু জি দেন এম এন। তাহলে ভিটা আমাদের বের হয়ে যাবে। তাহলে 2 × 9.8 ইন্টু এম এন। এম এন এর মান কত? 0.02। তাইলে আমরা করি রুট ওভার 2 × 9.8 ইন্টু 0.02। তাহলে এইখানে এম এন এর মান আসে কত? এম এন এর মান আসে হইলো আমাদের, মানে ভি এর মানটা আসে 0.63 এমএস ইনভার্স। শেষ। এখন তাহলে গতিশক্তি ইকে, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ তো হাফই, এম এর মান হইলো 0.03, আর ভি স্কোয়ার এটার স্কোয়ার করলে যেটা আসে আর কি 0.63 স্কোয়ার। তাহলে আমরা যদি করি, এটা করলাম দেন 0.03 দেন 0.5, তাইলে এটা করলে আসে আমাদের কত? যে এটার রেজাল্ট আসে হইল আমাদের 0.0058 জুল। 88 জুল। তাহলে আমাদের এটা সি বিন্দুতে আমরা, সরি বি বিন্দুতে আমরা গতিশক্তি পাইলাম। আর সি বিন্দুতে গতিশক্তি তো আমরা কত বলছিলাম? যে 0.0147 হবে, 0.0147 হবে। তো এইটা সত্য কি না এখন আমরা এটা, মানে অর্ধেক হবে কিনা এটা আমরা দেখে ফেলি। তাইলে আমাদের এইটাকে যদি আমরা অর্ধেক করি বা দুইটা রেশিও নাও, দুইটা রেশিও নেই, এইগুলো আমি মুছে ফেলি। হোপফুলি তোমরা বুঝে গেছো আমি মনে করি। যে আমি যদি মুছে ফেলি, মুছে আমি এখানে লিখে দিলাম যে আমাদের ইকে বি বাই হইলো আমাদের ইকে সি। তাহলে ইকে বি কত আসে? ইকে বি হইলো আমাদের যে 0.00588, আর ইকে সি ছিল 0.0147, 0.0147। তাহলে আনস বাই হলো 0.0147। তাইলে এইটা আসে কত আমাদের? 2/5। 2/5, তার মানে অর্ধেক হওয়ার কিন্তু কোনো চান্স নাই। তার মানে আনসারটা হইলো যে সি বিন্দুতে অর্ধেক হবে না, অর্থাৎ বি বিন্দুতে ববের গতিশক্তি সি বিন্দুর গতিশক্তির অর্ধেক হবে না। শেষ। এইটাই হইলো আমাদের যে কাজ ক্ষমতা শক্তি বলো, কাজ ক্ষমতা শক্তি থেকে যে জিনিসটা আসছে এই ম্যাথের আনসার। এখন চলো আমরা মহাকর্ষ অভিকর্ষ দেখবো। আমাদের সিলেট বোর্ডে যে মহাকর্ষ অভিকর্ষ পাঠ থেকে যে অংশটুকু আসছে সেই অংশটুকুর আনসারটুকু আমরা দেখার ট্রাই করবো। এইটাও খুব সহজ একটা ম্যাথ ছিল। এটাকে তুমি মহাকর্ষ অভিকর্ষতাও বলতে পারো, আবার তুমি পর্যাবৃত্ত গতিও বলতে পারো। তো এটা দেখি, এটাতে কি বলছে যে একটি সেকেন্ড দিল, মাইন্ড ইট, একটি সেকেন্ড দিল, তার মানে তার পর্যায়কাল কত? 2 সেকেন্ড। আচ্ছা, ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়, তার মানে ভূপৃষ্ঠে সে 2 সেকেন্ড দেয়। আচ্ছা, তো দুলকটিকে এমন একটি উপগ্রহে নিয়ে যাওয়া হয় যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ 1/4 গুণ। তার মানে ওই যে এখানে নিয়ে গেছে, তার ব্যাসার্ধটা হবে 1/4, আর পৃথিবীর ব্যাসার্ধকে আমি আর ধরলাম আর কি। এবং ভর পৃথিবীর ভরে এত গুণ, তাহলে ভরটা হবে এম প্রাইম সমান হবে 1/50 এম। ওকে ফাইন। এতটুকু দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, এটা আমরা জানি, না দিলেও আমরা জানতাম। আর অভিকর্ষ ত্বরণ এইটা দেওয়া আছে। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 9.81, মাইন্ড ইট। তো উপগ্রহটির পৃষ্ঠে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ কত? তার মানে উপগ্রহের পৃষ্ঠের ত্বরণটা বের করবা। ইজি না? আচ্ছা দেখি আমরা উপগ্রহ, মানে উপগ্রহটির পৃষ্ঠে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ, তাহলে আমি জি প্রাইম, তাহলে জি প্রাইম সমান আমরা লিখতে পারি জি এম প্রাইম বাই হলো আর প্রাইম স্কোয়ার। কারণ আমরা জানি যে জি এম বাই আর স্কোয়ার, পৃষ্ঠে আমরা যে ত্বরণটা বের করি। ওকে ফাইন, জি এম প্রাইম। এখন আমরা জি তো আর জি বসাই দিলাম, আমরা একটু চালাকি করবো। এখন তো এম সমান আমরা এম প্রাইম সমান লিখতে পারি m/50, আর আর প্রাইম সমান লিখতে পারি r/4। ওকে ফাইন, তাইলে আমরা এখানে কি লিখতে পারলাম? তাইলে এখন আমরা আলটিমেটলি আমরা লিখতে পারলাম যে এটাতে স্কোয়ার হবে আর কি। তাহলে জিএম বাই আর স্কোয়ার আমরা রেখে দিলাম। আর এখানে 1/4 স্কোয়ার মানে হলো 16, উল্টে যাবে 15। তাহলে এইটা সমান কত লিখতে পারো? এইটা সমান লিখতে পারো 9.81।
9.81 আর 16/50। তাহলে এখন ক্যালকুলেট করো, আনসার চলে আসবে। ক্যালকুলেট করো, আনসার চলে আসবে। তাহলে এটা যদি করি আমরা 9.81 ইন্টু 16/50, তাহলে এইটা করলে আসবে আমাদের কত, যে 3.1392 এম এস ইনভার্স টু। 3.1392 এম এস ইনভার্স টু, তার মানে গয়ের আনসার শেষ। ইনি মিনি চিনি, গয়ের আনসার। আচ্ছা, এখন চলো আমরা ঘয়ের আনসারটা দেখি। ঘটাতে বলছে কি, যে দুলকটি, ঘটাতে বলছে দুলকটি পৃথিবী পৃষ্ঠের চেয়ে উপগ্রহের পৃষ্ঠে ধীরে চলবে। ব্যাখ্যা করো। উপগ্রহের পৃষ্ঠে, ওই যে যেখানে তুমি নিছো, এইখানে ধীরে চলবে কিনা সেটাই তুমি ব্যাখ্যা করতাম। তো এইখানে আমরা কি বের করবো, পর্যায়কাল বের করবো, এম আই রাইট? ওই যে উপগ্রহ পৃষ্ঠে নিলে পর্যায়কালটা কি হয় সেটাই আমরা বের করবো। তো সেটা কিভাবে বের করি? পর্যায়কালের সাথে দেখো, দুলকটির কিন্তু দৈর্ঘ্যের কোনো চেঞ্জের কথা বলছেন না, টেম্পারেচার কোনো চেঞ্জ আছে না, কোনো কিছুই নেই। তার মানে জাস্ট অভিকর্ষজ ত্বরণের চেঞ্জ আছে, এর ভিত্তিতে তুমি পর্যায়কালটা বের করবো। ওকে ফাইন। তাহলে পর্যায়কাল টি সমান আমরা জানি কি, 2π√L/g। অর্থাৎ তুমি এখান থেকে ডিরেক্ট বলতে পারো, যেহেতু দৈর্ঘ্যটা চেঞ্জ হবে না, তার মানে তুমি বলতে পারো T∝√1/g। ঠিক আছে না? 1/g। তাইলে তুমি জি অলরেডি ফাইন্ড আউট করে ফেলছো। জি অলরেডি তুমি ফাইন্ড আউট করে ফেলছো। জি বলতে কি, ওই উপগ্রহের জি। তো আচ্ছা, জি প্রাইম সমান আমরা পাইছি কত, 3.14 আমরা ইউজ করতে পারি। আচ্ছা, আর জি তো দিয়ে আছে আমাদের কত, 9.81 ms/2। ওকে। তো এইটা হলো আমাদের উপগ্রহে, আর এইটা হলো আমাদের পৃথিবীতে। আচ্ছা, ফাইন। এখন আমরা এখান থেকে বলছি কি, ধীরে চলবে কিনা তুমি বের করো। তাইলে এখন আমাকে বলো, সেকেন্ড দুলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়, তার মানে ভূপৃষ্ঠে সেকেন্ড দুলকের টিটা আমরা জানি কত ভাইয়া, টিটা আমরা 2 সেকেন্ডে জানি। 2 সেকেন্ড জানি। এখন আমাদের কাজ হইল যে পৃথিবী পৃষ্ঠে তোমার, সরি ওই উপগ্রহে তোমার জিটার মান বের করো। তাহলে এখান থেকে আমরা ইজিলি বের করব টিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে T'/T সমান হলো √G/G'। তো আমি G', এখন তুমি ভ্যালুগুলো বসিয়ে দাও। তাইলে ভ্যালু যদি বসে, আমি 2 × √9.81 বাই হলো 3 কত ছিল, 14। শেষ। তাইলে এটা 2 × √, যে 9.81 বাই হলো 3.14। তাহলে এইটা করলে আমাদের আনসারটা আসবে কত, আনসারটা আসবে 3.53 সেকেন্ড। অর্থাৎ তুমি যখন দুলকটাকে ওই উপগ্রহে নিয়ে গেছো, তখন তার পর্যায়কাল হইল 3.53, অর্থাৎ পৃথিবীর পর্যায়কালের থেকে বেশি। এখন ধরো কোনো একটা সেকেন্ডে, এখন আমাকে বলো তো, যে পৃথিবীর পর্যায়কাল থেকে যদি ভূপৃষ্ঠের পর্যায়কালটা বেশি হয়, সরি, হ্যাঁ, পৃথিবীর ভূপৃষ্ঠের পর্যায়কাল থেকে যদি উপগ্রহের পর্যায়কাল বেশি হয়, অর্থাৎ টি থেকে আমরা দেখতে পাচ্ছি T'-টা বড়, তার মানে কি এটা ধীরে চলবে না? তার মানে আমরা বলতে পারি দুলকটি পৃথিবীর পৃষ্ঠের চেয়ে উপগ্রহের পৃষ্ঠে ধীরে চলবে। তো এটা গাণিতিকভাবে প্রমাণ করে ফেলছে। এখন কত গুণ, তুমি চাইলে কত গুণ ধীরে চলবে এটাও তুমি ডিনোটেট করে দিতে পারো, বা কতটুকু ধীরে চলবে এটাও তুমি ডিনোটেট করে দিতে পারো। তো এতটুকু দরকার নাই, আমাকে বলছে যে ধীরে চলবে। গাণিতিকভাবে বিশ্লেষণ করো, আমাদের গাণিতিকভাবে বিশ্লেষণ করা শেষ। কারণ পৃথিবীতে চলে, সেটা সেকেন্ড দুলক দেয় হইলো আমাদের 2 সেকেন্ডে, আর এইখানে দিবে আমাদের 3.53 সেকেন্ডে। তো হোপফুলি এইটার আনসার এতটুকু দিলেই আমাদের আনসারটা হয়ে যাবে। প্রশ্নগুলো সহজ ছিল না, জানি না কে বলে প্রশ্ন করেছিল, বুঝি। আচ্ছা, দেখি আমরা, এখন আমরা করব যে আরেকটা প্রশ্ন, সেটা হইলো যে তোমাদের সিলেট বোর্ড আজকে 2 নং প্রশ্ন আসছে। সেটা হইলো যে পিওর তোমাদের যে মহাকর্ষ অভিকর্ষ, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে আসছে, সেটা পর্যাবৃত্ত গতি বলা চলে না, আগেরটা পর্যাবৃত্ত গতি এবং ষষ্ঠ অধ্যায় মিক্সার ছিল, বাট এটা পিওর ষষ্ঠ অধ্যায় থেকে আসছে। সেখানে কি বলছে দেখো, 3500 কেজি ভরে একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ হতে 1800 মিটার, মানে 1800 কিলোমিটার উচ্চতায় 7.1 ms/1 বেগে ঘুরছে। পৃথিবীর ব্যাসার্ধ আমাদের দেয়া আছে এত, পৃথিবীর ভর দেওয়া আছে এত, জির মান দেওয়া আছে এত। এখন বলছে কি, উদ্দীপকের প্রদত্ত উচ্চতায় মহাকর্ষীয় প্রাবল্য কত? তাহলে প্রদত্ত উচ্চতায় তো আমাদের কি বের করতে হবে, যে মহাকর্ষ প্রাবল্য বের করতে হবে। সো সিম্পল। এটা আমরা কিভাবে বের করতে পারি, প্রদত্ত উচ্চতা মহাকর্ষ প্রাবল্য, আমরা ইজিলি আমরা প্রাবল্যের সূত্র জানি কি, ই সমান জানি Gm/r+h²। ই সমান Gm/r+h²। এখানে জি কি, জির ভ্যালুটা দিয়ে আছে আমাদের কত, 6.67 × 10⁻11। আর এম কত, এমও দেওয়া আছে, এম হলো কিন্তু পৃথিবীর। যেহেতু আমরা এই উচ্চতায় বের করবো, কার প্রাবল্য বের করবো, পৃথিবীর মহাকর্ষ প্রাবল্য বের করবো, এই জন্য এমটা হলো পৃথিবীর। তো পৃথিবীর এম দেওয়া আছে কত, 6 × 10⁻24। আর আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে হইলো আমাদের 6.4 × 10⁻6। আর আমাদের এইচ এর মান কত দেওয়া আছে, 1800 কিলোমিটার। তাহলে 1800 কিলোমিটারকে আমরা লিখতে পারি 1.8 ×
10⁻6, 1.8 ইন্টু 10⁻6, তাইলে 1.8 ইন্টু 10⁻6। এখন যদি এটা বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এই অ্যান্সারটা হয়ে যাবে। খুব সহজ প্রশ্ন, মানে সিলেট বোর্ডে এই ধরনের প্রশ্ন আনএক্সপেক্টেড, এটা ভাবাই যায় না ভাই। এই প্রশ্নতে যারা মানে 40+ বা 45+ পাবে না, তাদেরকে কিছু বলার নাই আসলে। আচ্ছা, এখানে তো একটা স্কোয়ার হবে, স্কোয়ার দিতে প্লিজ, একটা স্কোয়ার প্লাস 1.8 ইন্টু 10⁻6। তাহলে এইটার মান আসে, ক্যালকুলেশন করে পাইলাম 5.9, 5.95। এখন বলো আমাকে প্রাবল্যের এককটা কি, প্রাবল্যের এককটা কি, মানে মহাকর্ষ প্রাবল্যের একক কি, এককটা বসাতে হবে। সো মহাকর্ষ প্রাবল্যের এককটা হইল, তুমি চাইলে লিখতে পারো নিউটন, কি লিখতে পারি আমরা, যে নিউটন পার কেজি লিখতে পারো, নিউটন পার কেজি, নিউটন পার কেজি লিখতে পারো, শেষ। তাইলে আমাদের যে এই প্রদত্ত উচ্চতায় মহাকর্ষ প্রাবল্যটা ফাইন্ড আউট হয়ে গেছে। এখন দেখো আমাদের ঘ প্রশ্ন কি বলছে, ঘয়ের প্রশ্নে বলছে যে কৃত্রিম উপগ্রহটি ভূপৃষ্ঠে ফিরে আসবে কি না ব্যাখ্যা করো। তাহলে দেখো আমরা যদি কনসেপ্টটা একটু বৃত্তাকার পথে কনসেপ্টটা যদি নেই আমরা, ধরো এইটা হইলো তোমার, এইখানে ধরো আমাদের পৃথিবীটা আছে, পৃথিবী, আর পৃথিবী থেকে এই উচ্চতা আছে। তাহলে এইখানে একটা কালারটা আমি চেঞ্জ করি, এইখানে ধরো এত উচ্চতায় একটা গ্রহ ঘুরছে, কত বেগে ঘুরছে, 7.1। ওকে ফাইন। তাইলে তার স্পর্শক বরাবর একটা বেগ হবে, বৃত্তাকার স্পর্শক বরাবর। তাইলে তুমি এইখানে যে জিনিসটা আমরা ফাইন্ড আউট করতে পারি, যে পৃথিবী এবং ওই গ্রহের মধ্যকার যে মহাকর্ষ বল, আর তার যে স্পর্শক বরাবর যে কেন্দ্র বিমুখী বল, কেন্দ্রবিমুখী বল বলতে ওই যে আমরা কেন্দ্রমুখী এই যে কনসেপ্ট, টান বলে, সুতার টান বলে কনসেপ্ট যে করছিলাম। তো এই দুইটা বল যদি, এই দুইটা ধরো, এইটা যদি ধরো লাইক দ্যাট এফ সি, আর আমাদের মহাকর্ষ বল ধরলাম এফ এম, তাহলে স্মুথলি ঘুরবে। আর যদি আমাদের কেন্দ্র বিমুখী বলটা বেশি হয়, তাইলে সেটা সিটকে মানে বাইরে চলে যাবে, পৃথিবীতে আসবে না। আর যদি সামহাও এইটা হয়, তাইলে ওই গ্রহটা পৃথিবীতে আসতে বাধ্য। এই হইলো আমাদের মূলত কনসেপ্ট। তো চলো আমরা এটা কিভাবে করতে পারি এটা ফাইন্ড আউট করি। ফার্স্ট অফ অল এফজি অর্থাৎ গ্রেভিটেশনাল ফোর্স আমরা ফাইন্ড আউট করবো। গ্রেভিটেশনাল ফোর্স তো ফাইন্ড আউট করা অর্থাৎ নিউটনের যে সূত্রটা আছে, এই সূত্র দিয়ে করলেই আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসবে। তাহলে করি আমরা। তাহলে এফজি সমান আমরা কি লিখতে পারি, এফজি সমান লিখতে পারি G m m বাই হইল গে আমাদের কি, দূরত্ব, দূরত্ব হলো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। ওকে ফাইন। তাহলে ব্যাসার্ধ অর্থাৎ R+H², R+H²। ফাইন। তাহলে জির মান 6.673, দেন হইল 10⁻⁻11। এম এর মান কত, পৃথিবীর এম এর মান হলো 6 × 10⁻24। দেন হইল আমাদের যে কিসের এম, এই যে এই বস্তুটার এম মানে কৃত্রিম উপগ্রহের এম হইল আমাদের যে 3,500। আচ্ছা ফাইন। আর এইটা হইলো যে 6.4 × 10⁻6 প্লাস 1.8 × 10⁻6²। তাইলে এইটা ক্যালকুলেশন করলে, এটা ক্যালকুলেশন করলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হইলো আমাদের যে কত নিউটন, আমাদের মহাকর্ষ বলটা আসবে যে 20,831.35 নিউটন। ওকে ফাইন। তাহলে আমরা মহাকর্ষ বল পেয়ে গেছি, অর্থাৎ এই যে গ্রহ এবং পৃথিবীর যে কেন্দ্রের যে আকর্ষণটা, এই আকর্ষণ বলটা এতটুকু। আচ্ছা, ওই যে কৃত্রিম উপগ্রহ, এখন দেখবো কৃত্রিম উপগ্রহের কেন্দ্র বিমুখী বল কতটুকু, কেন্দ্র বিমুখী বলটা কতটুকু আমরা এফ সি বা এফ জি সেন্ট্রাল বা যাই বলো না কেন, এইটা আমরা বের করবো। তো এইটার ক্ষেত্রে আমাদের নিউট্রনিয়ান বলবিদ্যার যে আমরা ঘূর্ণন গতিতে দেখছিলাম, তো এফ সি সমান আমরা লিখতে পারি কি, এফ সি সমান লিখতে পারি mb² বাই আর। এখন এই আরটা কি হিসাবে, মানে এই আরটা কি হবে, ওই যে R+H তুমি যা তা বলো আর কি, তো ওইটাকে কেন্দ্র করে করবে। ওকে, এম এর মান দেওয়া আছে কত, 3,500। বির মান দেওয়া আছে আমাদের 7.1²। আর আর এর মান হবে 6.4 × 10⁻6 প্লাস 1.8 × 10⁻6। ওকে ফাইন। তাহলে এইটা ক্যালকুলেট করি আমরা, 1² বাই হলো 6.4 প্লাস 1.8, 0.0215 নিউটন। অর্থাৎ কেন্দ্র বিমুখী বল এতটুকু। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের এফ সি থেকে এফ জিটা অনেক অনেক বড়। তার মানে আমরা বলতে পারি
কৃত্রিম উপগ্রহটি ভূপৃষ্ঠে ফিরে আসবে, কৃত্রিম উপগ্রহটি ভূপৃষ্ঠে ফিরে আসবে। শেষ। ওকে। তার মানে আমাদের এই যে মহাকর্ষ অভিকর্ষ বলো এইটাও শেষ। এখন চলো আমাদের সপ্তম অধ্যায় আমরা বের করি। সপ্তম অধ্যায়ের প্রশ্নটাও ইন্টারেস্টিং ছিল। তো এইখানে আমরা মূলত আমি যে পাঁচটা প্রশ্ন সবাই আনসার করবা আমার বিশ্বাস ছিল, এই পাঁচটা প্রশ্নই আমি সলিউশন দিয়ে দিছিলাম। তারপরেও যদি তোমাদের স্পেসিফিক কোনো ম্যাথ বাকি থাকে, আরো তিনটা প্রশ্ন বাকি আছে, ওই তিনটা প্রশ্নের সলিউশন যদিও যদি তোমাদের প্রয়োজন মনে করো তাইলে বলবা, আজকে কমেন্ট করবা, আজকে রাতের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর এখন ভালো করে, যে পরীক্ষা হইছে হইছে, এখন ভালো করে তোমরা ফিজিক্স সেকেন্ড পেপারের প্রশ্নগুলোর সলিউশন করার ট্রাই করো। ফার্স্ট অফ অল বোর্ড কোয়েকশন দেবা, দেন তুমি যে বোর্ডেরই অধিভুক্ত হও সেই বোর্ডের যতগুলো সরকারি কলেজ আছে সেই সরকারি কলেজগুলো দেখে বাংলাদেশে যতগুলো সরকারি কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন আছে সেগুলো দেখতে পারো, ঠিক আছে? তো তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য শুভকামনা। আশা করি ফিজিক্স সেকেন্ড পেপারও এইভাবেই ভালোই হবে পরীক্ষাটা, এবং খুব ইজি প্রশ্ন থাকবে, একটু কনসেপচুয়াল থাকতে পারে বাট প্রশ্নগুলো ইজি হবে, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফিজ। ভালো লাগলো না।